you have to fight back. You have to take responsibility for your own disease. ইন্ডিয়ার প্রথম স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ। আমার রোগের সাথে ফাইট করার জন্য আমাকে এক্সারসাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার রণদীপ মৈত্র। 65 বছর 70 বছর বয়সে যখন তুমি বাথরুমে পড়ে যাবে 80% লোকেরা পড়ে যায় এবং উঠতে পারে না। এখন যদি তুমি ঘুম থেকে তোমার যদি কেউ বোঝায় তুমি আজকে যদি 1 ঘন্টা আগে ওঠো হয়তো 70 বছর বয়সে তোমার বিছনায় শয্যাশয়ী হতে হবে না। আর যদি তুমি বিছনায় শুয়ে থাকো তোমার লাং প্রতিদিন 10% করে কমে যাবে ক্যাপাসিটি। কখনো ভাবি না এটা আমার হবে, নি রিপ্লেসমেন্ট ওর হবে, হার্ট অ্যাটাক ওর হবে। Knee replacement এখন তো মানে it's become fashionable. 80% of all orthopedic surgeries are unnecessary. এগুলো সব বিজ্ঞাপন। কার্ডিও করলে জীবনে রোগা হবে না। উইদাউট ওয়েট লিফটিং তারা যদি রোগা হয় they become what we call skinny fat. যত তোমার মাসেল কমবে তত তোমার ইনসুলিন ইনসেনসিটিভ হবে। One of the biggest causes of somatic degeneration is loss of muscle. কিছুদিন গিয়ে জিমে গিয়ে মোটিভেটেড হচ্ছে না, there must be something wrong in the gym. তোমার ফর্ম পারফেক্ট, তোমার টেম্পো পারফেক্ট, তোমার টেকনিক পারফেক্ট, তোমার পশ্চার পারফেক্ট, যত ওয়েটের বেশি তুমি ওয়েট তুলবে তত ভালো। বাট বাইরে আমি যখন এই জিমগুলোতে যেতাম আমার মনে হতো যে ওখানে দম বন্ধ হয়ে যাবে। আমি যখন ইন্টারফেরেন্স ফার্স্ট স্টার্ট করি যে আমার একটা ইউনিক ডিজাইন স্টাইল ছিল, হ্যাভ আ ডিজাইন কমপ্লিটলি ডিফারেন্ট, যেখানে ন্যাচারাল মুভমেন্ট অ্যাথলেটিক মুভমেন্টকে বেশি স্ট্রেস দেওয়া যায় আর মেশিন বেসড এক্সারসাইজেস কম থাকে। ওয়ে প্রোটিন ইজ এ প্রোটিন, তোমার বডি ডিফারেন্সিয়েট করতে পারে না কোনটা ওয়ে প্রোটিন, কোনটা অ্যানিমাল প্রোটিন, কোনটা এগ প্রোটিন, বডি ডিফারেন্সিয়েট করতে পারে না। আই এম জাস্ট ওয়ারিড ওই ওয়ে প্রোটিন পাউডার মানে আর কি কি অ্যাডিকটিভস আছে which I don't know. এমার্জেন্সি ছাড়া I will not recommend. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনকোডা টিভি। আপনারা দেখছেন চণ্ডীপাঠ। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে এমন একজন রয়েছেন যিনি বাংলার ক্রিকেট টিমে তো খেলেছেন, পাশাপাশি প্লেয়ারদেরকে ট্রেনিংও দেন এবং তিনি ইন্ডিয়ার প্রথম স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার রণদীপ মৈত্র। হ্যালো স্যার, কেমন আছেন? আচ্ছা, আপনি কি কলকাতাতেই কি আপনার বর্ন অ্যান্ড ব্রট আপ? অ্যাবসলিউটলি, আমার সারা জীবন কলকাতায় থাকা। 7 বছর আমি বাইরে ছিলাম, কলকাতার বাইরে। তাছাড়া রেস্ট অফ মাই লাইফ এখানেই ছোটবেলা থেকে। আপনি তো বাংলায় ক্রিকেট টিমে খেলেছেন, ক্রিকেটের প্রতি ভালোবাসাটা কি ছোটবেলা থেকেই? আমার যতদূর মনে পড়ে ছোটবেলায় আমি আমার হাতে ব্যাট নিয়ে মনে পড়ে। তা মনে হয় আমাকে ছোটোবেলা থেকে বড় করা হয়েছিল, বাবা আমাকে বড় করেছিল ক্রিকেট খেলার জন্য। তো বাংলার হয়ে ক্রিকেট খেলাটা কোনো আমি অ্যাচিভমেন্ট মনে করি না। যদি না খেলতে পারতাম দ্যাট উড হ্যাভ বিন এ বিগ ফেলিয়ার। মানে কিছু কিছু ফ্যামিলি হয় যেখানে খেলাধুলা গান বাজনার শোনাটা খুব বেশি থাকে, আমার বাড়ি ওরমই ছিল। সো অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার I played cricket. 2025-এ দাঁড়িয়েও কি আপনি আপনার সেই পুরোনো দিন, আপনার খেলার দিনের কথা মনে করেন? আমি মিস করি বলেই এতদিন পরে আবার ক্রিকেটে ফিরে এসেছি, ভীষণভাবে মিস করি বলেই। কিন্তু আমি রিয়েলাইজ করিনি কত মিস করতাম। এখন ক্রিকেটে ফিরে এসে এখন বুঝতে পারছি যে কি করে আমি ক্রিকেট ছাড়া এত বছর ছিলাম। আপনার যখন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ধরা পড়লো, আপনাকে ক্রিকেট ছাড়তে হলো, তো আপনি বুঝলেন কিভাবে যে আপনার এরকম একটা মারাত্মক রোগ ঘটেছে? অ্যাকচুয়ালি টু বি অনেস্ট প্রথম 2 থেকে 3 বছর আমিও বুঝিনি, কারণ কি ডাক্তাররাও বোঝেনি। আমার ডায়াগনোসিস হতে প্রায় 3-4 বছর লেগে গেছিলো। আর তার মাঝখানে অনেক ভুল চিকিৎসাও হয়েছিল। আর বিখ্যাত ডাক্তাররা তখন আমায় চিকিৎসা করেছেন যার নাম আমি এখানে নিতে চাই না, এবং ট্রিটমেন্ট ঠিক হয়নি। ফাইনালি অনেক পরে, আর ওই সময়টা খুব ইনডিসিশন, কনফিউশন, ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে আমার। কেন আমি যদি জানতাম আমার কি হয়েছে তাহলে সো মাচ বেটার। ঠিক আছে, আমার একটা রোগ আছে বা আমার একটা প্রবলেম আছে, সেটা ট্যাকেল করা যাবে। বাট কেউ বলতেই পারছিল না। আমার ব্যথা করে যাচ্ছিল কনস্ট্যান্টলি। আপনার ব্যথা করছিল বললেন,
মানে ব্যথাটা ঠিক কিরকম ব্যথা, কোথায় ব্যথা করছিল? ব্যথাটা স্টার্ট হয়েছিল স্যাক্রিলিয়াক জয়েন্ট গ্রয়েন থেকে, এই জায়গা থেকে, পেলভিস এরিয়া থেকে। তারপর আস্তে আস্তে কোমর দিয়ে ওপরের দিকে যেতে আরম্ভ করেছিল। তো সব রকম টেস্ট, সব রকম চিকিৎসা, বড় বড় ডাক্তার সবাইকে দেখানো হচ্ছিল, কিন্তু কেউ ডায়াগনোস করতে পারেনি। এটা ডায়াগনোস, আমার যেদিন প্রথম ব্যথাটা স্টার্ট হয়েছিল অলমোস্ট 86-87, ডায়াগনোস হয়েছিল 3-4 বছর পরে, অলমোস্ট 89-90 থেকে। ওই 3-4টে বছর খুবই খারাপ গেছে। আর একবার যখন ডায়াগনোস হলো আমার, তখন বোঝা গেল যে এটা হয়তো স্পোর্টসে ক্যারিয়ার করা এই রোগটা নিয়ে খুব ডিফিকাল্ট। কিন্তু পরে আমি যখন নিজে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আর বা ক্লিনিক্যাল এক্সারসাইজ কোচ হলাম, তখন আমি বুঝতে পারলাম যে এটা সম্ভব হতো, কিন্তু আমাকে তখন কেউ রাস্তা দেখানোর জন্য কেউ ছিল না বা কেউ আসেনি, ওই জন্য আমি আর পার্সু করতে পারিনি। আচ্ছা, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এটা কি জেনেটিক নাকি এটা যে কারোর হতে পারে? দেখুন, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যে রোগটা আমার, ওটা একটা অটো ইমিউন ডিজিজ। এখন যতদূর জানা আছে মেডিকেল সায়েন্সে, যে অটো ইমিউন ডিজিজ এর সোর্সটা কেউ বলতে পারে না, কেন হয়েছে, নিজের ইমিউনিটি কেন নিজের শরীরের এগেনস্টে যুদ্ধ করতে আরম্ভ করে। সো ইট ইজ লার্জলি বিলিভ দ্যাট হেরিটেরি, মানে একটা সাইড দিয়ে জিনটা আসে, বাবার সাইডের জন্য তো মার সাইড দিয়ে এই জিনটা ইনহেরিট করা হয়। তার এর চেয়ে বেশি আর এখনো আমরা জানি না অটো ইমিউন ডিজিজ সম্বন্ধে। এটা কি কোনো রেয়ার ডিজিজের মধ্যে পড়ে? রেয়ার ডিজিজ ছিল একসময়, বাট অফ লাস্ট 20 বছরে, বিকজ আমাদের লাইফস্টাইল, কোয়ালিটি অফ ফুড এর জন্য এর অথবা বা এখন ডায়াগনোসিস হচ্ছে বেশি বলে, আগে ডায়াগনোসিস হতো না বলে, এর কিন্তু আকারেন্সটা অনেক বেড়ে গেছে আগের চেয়ে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের পর আপনাকে তো ক্রিকেটটা ছাড়তে হলো, তারপর ট্রেনার হিসেবে নিজের আপনি জার্নিটা কিভাবে স্টার্ট করেছিলেন? আমি খেলার জগৎ থেকে একদম দূরে চলে যাই। অ্যাকচুয়ালি খেলার জগতে থাকতে পারিনি, বিকজ আই ইউজ টু গেট ভেরি ডিপ্রেসড। মন ভেঙে যেত দেখতে অন্যরা খেলতে পারছে, আমি খেলতে পারছি না। তখন আমি একদম অন্য লাইনে চলে যাই। আমি জে টমাস অ্যান্ড কোম্পানি বলে একটা টি ব্রোকিং ফার্মে আমি চাকরি পাই এবং চাকরির জগতে ঢুকে যাই। ট্রেনিং আমি কোনোদিন ভাবিনি কি আমি ট্রেনার হব, আর কোনো উদ্দেশ্য ছিল ইয়েস, বাট আমার রোগের সাথে ফাইট করার জন্য আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে এক্সারসাইজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমার ক্লিনিক্যাল এক্সারসাইজের রাস্তাটা ওখান থেকে শুরু হয়। আস্তে 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 আমি বুঝতে পারলাম নিজেকে বাঁচিয়ে রাখার এই ডিজায়ার এবং ডিগনিটিতে বাঁচিয়ে রাখার যে ইচ্ছাটা ছিল, সেখান থেকেই আমার ট্রেনারের জীবন স্টার্ট হয়। তারপর আমি পড়াশোনা করে নিজেকে কোয়ালিফাই করলাম। আমি কোনোদিন ট্রেনার হব বা হতে চাই তাই জন্য না, নিজেকে হেল্প করার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। আর তারপরে যে হাউ আই ক্রস দ্য লাইন, এটা জাস্ট আমি নিজে কিছু করিনি, এটা হয়ে গেছে। এই যে আপনি ট্রেনার হওয়ার জন্য পড়াশোনা শুরু করেছিলেন, ট্রেনারদের তো আর আলাদা করে কোনো রকম কোনো বই হয় না, তখন কি মার্কেটে এত কিছু ইনফরমেশন একসাথে অ্যাভেলেবল ছিল? ছিল না, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ইন্টারনেট ছিল না, বা এখন যেমনি টিউটোরিয়ালস, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল যেগুলো জুম ক্লাস, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনে এখন বড় বড় যারা ট্রেনার বা টিচাররা, তারা জুম ক্লাসের মাধ্যমে আমাদের এখন ই লার্নিং বা ই টিচিং, তখন এগুলো ছিল না। বাট আমি দেখো, ইচ্ছা থাকলে একটা রাস্তা বেরিয়ে যায়, ওই গল্পটা বলা এটা স্কোপ না, বিকজ দ্যাট উইল গো অন। বাট ইচ্ছা ছিল, আগুন ছিল পেটে, আই ওয়ান্টেড টু বি সামওয়ান এই লাইনে। তো আমি ইন্ডিয়ার ফার্স্ট স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হতে চেয়েছিলাম। সো ইটস হ্যাপেন্ড। 2003-এ সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা হওয়ার পর তারপরে কি ট্রেনার হিসেবে জার্নিটা আপনার স্টার্ট হয়েছিল? রাইট। অ্যাকচুয়ালি এই লাইনটা অফিসিয়ালি আমি ট্রেনার হলাম ইজ একটা মানুষের জন্য, দ্যাট ইজ সৌরভ গাঙ্গুলি। ওই আমায় ইন্সপায়ার করে, এই আইডিয়াটা আমার মাথায় ঢোকায় আমার ইন্ডিয়ান টিমের সাথে কাজ করতে নিয়ে গিয়ে। তখন আমি প্রথম বুঝতে পারি ইট ইজ পসিবল দ্যাট আমি খালি নিজেকে না, অন্যকেও হেল্প করতে পারি
এবং এটা একটা বিউটিফুল লাইন। আমারই যেটা ফার্স্ট লাভ ছিল ক্রিকেট, ক্রিকেটের মাধ্যমে বা অ্যাজ আ স্টাফ, সাপোর্ট স্টাফ, আই ক্যান কন্ট্রিবিউট টু ক্রিকেট, যেটা আমার ছোটবেলাকার ইচ্ছা ছিল কিন্তু পূরণ হয়নি। নট অ্যাজ এ ক্রিকেটার বাট অ্যাজ অ্যান এসএনসি কোচ I can still be in cricket. That is thanks to Saurav. অ্যাজ আ ট্রেনার হিসেবে প্রথম ট্রেনিং আপনি কাকে দিয়েছিলেন? Saurav Ganguly. এখনো সৌরভ গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ রয়েছে? See, এখন he is BCCI president ছিল, ICC. So obviously আমার রেগুলার দেখা করা, হি ইজ বিজি, এখন কন্ট্যাক্ট নেই, বাট কাজের মাধ্যমে এখন আমি আবার ক্রিকেটে ফিরে এসছে, সিলেক্টেড, তো মাঝে মাঝে প্রফেশনাল ফ্রন্টে দেখা হয়। এরপর দেখা যাচ্ছে যে আপনি ক্রিকেট ছেড়ে আস্তে আস্তে ফুটবলে আপনি সুইচ করছেন। আপনি ইস্ট বেঙ্গলে ফিটনেস কোচ হিসেবে আপনি জয়েন করেন। ফুটবলার আর ক্রিকেটারদের ট্রেনিং সেটা কি সেমই হয় নাকি আলাদা হয়? না, 80% অফ দ্য ট্রেনিং ইজ সেম। একবার ওটাই বলতে চাই, দের ইজ নো সাচ থিং অ্যাজ স্পোর্ট স্পেসিফিক ট্রেনিং। স্পোর্টস স্পেসিফিক ট্রেনিং কিছু হয় না। অবশ্যই এটা ব্যাডমিন্টন বা টেবিল টেনিস প্লেয়ারের যেটা পাওয়ারের যত নিড থাকে, অবভিয়াসলি এটা ডিসকাস যে থ্রো করছে বা যে হয়তো ওয়েট লিফটার, তার নিডগুলো একটু আলাদা হয়। বাট বেসিক হিউম্যান মুভমেন্ট প্যাটার্ন এবং বায়োমেকানিক্স, এফিসিয়েন্সি অফ মুভমেন্ট, দ্যাট ইজ সেম অ্যাক্রস অল হিউম্যান বিইংস। আর যখন আমরা কাউকে একটা বেটার অ্যাথলিট বানানোর চেষ্টা করি, ওর কোঅর্ডিনেশন, জয়েন্ট মোবিলিটি, জয়েন্ট ইন্টেলিজেন্স, প্রোপ্রিওসেপশন, অ্যাওয়ারনেস, এটা সব অ্যাথলিট ট্রেনিং ইজ মোরলেস সিমিলার, মোটামুটি একই। তার মানে আজকে যদি কেউ ফুটবল খেলে, ক্রিকেট খেলে বা বাস্কেটবল খেলে, তাদের 80% ট্রেনিংটাই সেম হবে, 20%টা আলাদা। বাস্কেটবল প্লেয়ারের যেমনি ভালো রানিং মেকানিক্স হওয়া উচিত, ভালো রানিং বেন্ডিং মেকানিক্স হওয়া উচিত, স্কোয়াটিং মেকানিক্স হওয়া উচিত, একটা ক্রিকেট প্লেয়ারও ওই সেম মেকানিক্স এফিসিয়েন্সি থাকা দরকার, বা একটা ফুটবলারও। আলাদা এক্সারসাইজ তো হতে পারে না। আপনি গলফেও একসময় যুক্ত ছিলেন, সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যাবে? গলফ খেলতে খুব ভালোবাসি। ছোটোবেলা আমার বাবা গলফ খেলতো, আমি ক্রিকেট আর গলফ মোটামুটি আমি একই সময় স্টার্ট করি। বাট দ্য প্রবলেম ইজ আমি অ্যাম এ লেফট হ্যান্ডেড। এখন এটা 70s যখন আমি আর্লি 70s লেফট হ্যান্ড গলফ ক্লাব ভারতবর্ষে পাওয়া যেত না। আমার বাবা কোথা থেকে ম্যানেজ করে একটা ক্লাব জোগাড় করেছিল, তারপরে আর পাইনি। আর যখন ক্লাব আর পাওয়া গেল না, আমিও বড় হয়ে গেলাম, আর পেলাম না, তখন আমি গলফটা ছেড়ে ক্রিকেটে কনসেন্ট্রেট করি। আর পরে আবার যখন সুযোগ পাই, যখন গলফ ক্লাব ইন্ডিয়াতে অ্যাভেলেবল, আবার গলফে ফিরে গেছিলাম, ক্রিকেট যখন বন্ধ হয়ে গেছে তারপরে। আপনাকে যদি এখন চুজ করতে দেওয়া হয় ক্রিকেট, ফুটবল নাকি গলফ, তিনটের মধ্যে কোনটা চুজ করবেন? দেখুন, ছোটোবেলা থেকে যদি আমি ফ্যাসিলিটি দুটোই ইকুয়ালি পেয়ে থাকি, গলফ আর ক্রিকেট, আমার মনে হয় হয়তো আমি গলফ খেলতাম। বিকজ গলফ ইন্ডিভিজুয়াল খেলা প্রমাণ করা সিলেকশনে ইজ ফার ইজিয়ার। আমি যদি তোমাকে হারাই মানে আই এম বেটার দেন ইউ। ক্রিকেট ইজ মোর কমপ্লিকেটেড। ক্রিকেটে একটা টিম গেম, একটা টিম সিলেকশনের ব্যাপার আছে। সো ইউ আর অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন ক্লাব, সিস্টেম, ইনস্টিটিউশন টু সিলেক্ট ইউ, right? And it sometimes can be unfair. It sometimes can be quite heartbreaking যখন একটা আমাদের সিলেক্ট করতে হয় 15 জনকে, বাট হাজার হাজার লোক ক্রিকেট খেলছে বা একটা টিম গেম খেলছে, আর ভারতবর্ষের মতন দেশে প্রচুর লোক খেলছে। গলফের ওই একটাই অ্যাডভান্টেজ, বা কোনো ইন্ডিভিজুয়াল গেমে, টেনিস হোক, গলফ হোক, ব্যাডমিন্টন, ইজ সিম্পলার। বিকজ আমি যদি যখন ইন্ডিয়ান টিম সিলেক্ট করা হয় বা স্টেট টিম সিলেক্ট করা হয়, বেসড অন পয়েন্টস। তুমি যদি কনসিস্টেন্টলি যতবার তুমি অন্যকে হারাবে, তুমি পয়েন্টস পাবে। সো সিলেকশনের সময় ইটস ইজি। তোমাকে প্রুভ করা যে ইউ আর বেটার ইজ ফার ইজিয়ার ইন ইন্ডিভিজুয়াল গেমস। তাহলে এখন যদি আপনাকে টিম গেম আর ইন্ডিভিজুয়ালের মধ্যে চুজ করতে বলা হয়, আপনি তাহলে ইন্ডিভিজুয়ালটাই চুজ করবেন? ক্যারিয়ারের জন্য দেখো, ইটস মেক্স মোর সেন্স। তুমি যদি ক্যারিয়ার বানাতে চাও, আমার মনে হয় ইন্ডিভিজুয়াল গেমস। বাট অফকোর্স এখানে যা লেখা আছে সেটা আমার জীবনে, মানে ইউ ক্যান প্ল্যান, বাট স্টিল
দেখো ইন্ডিয়া থেকে দ্য অ্যামাউন্ট অফ ট্যালেন্ট যেটা ক্রিকেটে বেরোচ্ছে, আই এম শিওর ফুটবলেও বেরোচ্ছে। বিকজ অফ সিস্টেম আমরা ফুটবলে উঠতে পারি না। বাট আই কান্ট বিলিভ যে ইন্ডিয়া নেই। অফকোর্স ইন্ডিয়া, আমরা উই আর নট আ ভেরি ফিজিক্যাল সোসাইটি, অ্যান্ড ফুটবল ইজ এ ভেরি ফিজিক্যাল গেম, রাইট? সো দ্যাটস আর ডিসঅ্যাডভান্টেজ। আমাদের ছোটোবেলা থেকে উই আর নট ব্রট আপ টু বি ফিজিক্যালি স্ট্রং, অ্যাক্টিভ। খেলা তো পরে হবে। সো ইফ ইউ লুক অ্যাট দ্য সোসাইটি, অ্যান্ড আমি খালি ওয়েস্টার্ন ইউরোপের কথা বলছি না, যেখানে জার্মানস বা ডেন তারা ন্যাচারালি লম্বা হয়, বাট ইভেন কিছু কিছু জায়গা আছে, ইটালি, স্পেন এবং সাউথ আমেরিকা, যেখানে দে আর নট সো টল অর বিগ, মানে ইন্ডিয়ানদের মতোই, বাট দে আর ফিজিক্যাল। হ্যাঁ, এটা তো ঠিক কথা যে আমাদের দেশের থেকে অন্যান্য দেশের মানুষজন অনেক বেশি বডি মুভমেন্ট করে। আমরা তো সত্যি কথা বলতে গেলে আমাদের বডি মুভমেন্টটা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি কম হয়। আমি এর জন্য আই ব্লেম দ্য স্কুলস। স্কুলস হ্যাভ টু টেক দিস রেসপন্সিবিলিটি টু লুক অ্যাট হেলথ অ্যাজ আ ফর্ম অফ এডুকেশন বাচ্চাদের জন্য। বাবা মা যাই বলুক, বাবা মা অবজেক্ট করলে স্কুল শুড পুট দ্য ফুট ডাউন। না, আমাদের স্কুলে এটা নিয়ম। আমি জানি অনেক স্কুল প্রিন্সিপাল, অনেক স্কুল টিচাররা বলে যে না, আমরা যদি ফোর্স করতে চাই খেলাধুলা নিয়ে, বাবা মা এসে বলে না আমার বাচ্চারাদের পড়ার খুব চাপ, খেলাধুলা করতে পারবে না, বলুক গিয়ে। কিন্তু স্কুল শুড স্ট্যান্ড ফার্ম। ওরা বাবা মার কথা শোনা উচিত না, বলে আমাদের স্কুলে এই নিয়ম, খেলাধুলায় তুমি ভালো খারাপ হলে বাট পার্টিসিপেট তোমায় করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে হবে, অ্যান্ড স্কুলস হ্যাভ টু টেক দ্যাট রেসপন্সিবিলিটি। অ্যান্ড গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি টু এনশিওর দ্যাট স্কুল যেন এগুলো ফলো করে। একটা স্কুলে যদি মাঠ না থাকে, তাকে স্কুলের লাইসেন্স দেওয়া উচিত না। আরপিজি, সঞ্জীব গোয়েঙ্কার নতুন স্কুল, ইজ আ বিগ নেম। এত বড় স্কুল খুলেছে মাঝেরহাট ব্রিজের পাশে, তাদের মাঠটা কোথায়? গভর্নমেন্ট কী করে পারমিশন দিল? Just because he's Sanjeev Goenka. Government should not have given him permission to open a school without a playground. It's criminal. It should be illegal. হ্যাঁ, তা তো 100 বার। কারণ বাচ্চারা যদি খেলাধুলাই না করে, যদি তারা দৌড়াদৌড়ি না করে, তো তাহলে তাদের শারীরিক গ্রোথটা আসবে কোথা থেকে? আমরা মনে হয় সত্যি কথা বলতে এতটা বেশি হেলথ কনসিয়াস নই। ওই ফেসবুকের রিল আর ইনস্টাগ্রাম রিলেই আমরা যা ফিটনেস করি, তারপর মনে হয় সবাই বাড়িতে এসে ওই আইসক্রিমের দোকান আর ফুচকার দোকানে চলে যাই। আমরাও কিন্তু ছোটবেলা থেকে ফুচকা আইসক্রিম খেয়েছি। তখন রিয়েলাইজ করিনি ভুলটা, বাট হয়তো আমাদের উই গট অ্যাওয়ে উইথ ইট বিকজ ফিজিক্যালি আমরা যত এত অ্যাক্টিভ ছিলাম অ্যাজ চিলড্রেন, যে এগুলো অত এফেক্ট করতো না। বাট এই আজকালকার বাচ্চাদের এফেক্ট করে বিকজ ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে। আপনি প্লেয়ারদেরকেও ট্রেনিং করান, পাশাপাশি সাধারণ মানুষদেরও ট্রেনিং করান। একজন প্লেয়ারের ট্রেনিং আর সাধারণ মানুষের ট্রেনিং দুটো কতটা আলাদা হয়? দেখুন, বেসিক প্রাইমারি মুভমেন্ট প্যাটার্ন ইজ সেম। মানে আপনি যদি নিজের স্কুলে একটা এসে লিখতে চান, আর রবীন্দ্রনাথ গোড়া লিখেছে, গ্রামার ইজ দ্য সেম, রাইট? দ্য গ্রামার ইজ দ্য সেম, এক্সেপ্ট প্রোগ্রেশন আর রিগ্রেশনটা হবে। ফর এক্সাম্পল, তোমার দিদা বাজারে গিয়ে বাজারের ব্যাগটা মাটিতে রাখবে, বাজারের ব্যাগটা মাটিতে রেখে চাবি দিয়ে দরজাটা খুলবে। ওনাকে যেইভাবে বেন্ড করে ব্যাগটা তুলতে হবে, একটা উইকেট কিপারকে সেইভাবে মাটি থেকে বলটা তুলতে হবে। ওই উইকেট কিপারটাকে দিনে 100 বার তুলতে হবে, তোমার দিদাকে 1 বার তুলতে হবে। বাট পশ্চারটা কিন্তু তোমার দিদাকে 100 দিনে হয়তো 100 বার তুলতে হতে পারে। তাহলে ওনার জন্য ওই 100 বার তোলাটা কিন্তু লোড। সো ওনাকে শেখাতে হবে কীভাবে ব্যাগটা তুলতে হবে। হয়তো ব্যাগটা তুলে এসে এখানে রাখলেন, ওই ফ্লাওয়ার পটটা তুললেন আবার, রাইট? তো ডেইলি লাইফে যেই প্যাটার্নসগুলো লাগে সেইগুলোই আমরা জিমে গিয়ে গ্রুভ করি। না, ইউ মাইট সে কি আপনি স্কট শেখাচ্ছেন, বাট স্কট আমাদের শিখতে তো হয় না। আমাদের হাজার হাজার বছর ধরে আমরা উনুনে রান্না করছি, আমি দেখেছি। তোমার তো স্কট করেই রান্না করতে হবে উনুনে। সো there is no difference between what a normal person learns আর যেটা একটা অ্যাথলিট শেখে। খালি অ্যাথলিটকে হয়তো লেভেলটা আরও হাই করতে হয়, কারণ ওর এগেনস্টে হয়তো স্কট জাম্প করতে হয় বা ওয়েটস নিয়ে করতে হয়, যাতে ওর স্ট্রেংথ, মোবিলিটি, এজিলিটি আরও বাড়ে। বাট প্যাটার্নস ইজ দ্য সেম। আমাদের বাড়িতে ইন্ডিয়ান স্টাইল টয়লেট নেই। বাচ্চারা 8 বছর 10 বছরের বাচ্চাদের অ্যাঙ্কেল এত স্টিফ নড়ানো যায় না, বিকজ ওরা ইন্ডিয়ান স্টাইল টয়লেটে বসে না, ওদের আলাদা করে শেখাতে হয়।
ইউল বি অ্যামেজ বাই 10 বডির মধ্যে কত ডিজেনারেশন স্টার্ট হয়ে যাচ্ছে আজকালকার দিনে বাচ্চাদের। আপনি যেহেতু বাংলায় ক্রিকেট প্লেয়ার সিলেক্ট করেন, তো যখন আপনি তাদেরকে সিলেক্ট করেন কোন কোন বিষয়গুলো মাথায় রেখে সিলেক্ট করেন? প্রাইমারি তো আপনার পারফরমেন্স দেখতে হয়। ব্যাটসম্যান নিতে হলে রান কত করেছে, বোলার কটা উইকেট নিয়েছে, দ্যাটস দ্য বেসিস। বাট এরম প্রচুর জন করে। আমাদের সিলেকশন করার সময় এটাই মাঠের এটা রাখতে হবে। বেসিক্যালি আমরা ক্লাব ম্যাচ দেখে তো সিলেক্ট করি, সে বেঙ্গল টিম সিলেক্ট করছি, আমাদের দেখতে হবে কে এই নেক্সট লেভেলটায় ভালো খেলতে পারে। সো ইউ আর প্লেইং ক্লাব ক্রিকেট, আমরা যখন আর ক্লাব প্লেয়ারকে দেখছি আমাদের কুইকলি পার্থক্যটা বুঝতে হবে যে এদের মধ্যে কে আউটস্ট্যান্ডিং, যে যাকে দেখতে পাচ্ছি ফার্স্ট ক্লাস ক্রিকেটে রান করছে বা উইকেট পাচ্ছে। ফার্স্ট ক্লাস ক্রিকেট প্লেয়ারদের দেখার সময় বুঝে নিতে হবে এদের নেক্সট ইন্ডিয়া লেভেলে, ন্যাশনাল লেভেলে কে রান করতে হয়। যদি তুমি ক্রিকেট ফলো করো, সাই সুদর্শন বলে একটা ছেলেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ান টিমে, মানে সিলেক্টর যারা খেলা দেখেই ফিল করতে পারছে ইন্ডিয়ার জন্য রান করতে পারে। দ্যাট ডিফারেন্স, দ্যাট ক্লাস ইজ অবভিয়াস। তো ওই জিনিসটাই আমরা খুঁজি। লেভেল তো প্রায় এখন ডোমেস্টিক ক্রিকেটে 400, 500, 6জন প্লেয়ার, 600টা প্লেয়ার খেলছে, বাট এর মধ্যে খেলতে পারে ইন্ডিয়ান টিমে তো 15 থেকে 20 জন। সো দ্যাট আর ইন্ডিয়া পুলে থাকে 30 থেকে 40টা প্লেয়ার। সেই 30 থেকে 40টা প্লেয়ার আর ডিফারেন্ট লিগ। আগেন কামিং টু দ্য পয়েন্ট, আমি বলছিলাম যে সিলেকশন ইন টিম গেম স্টাফ, ওই 40টা ক্রিকেটারই কি বেস্ট? আর যারা হয়তো 10-15 জন বাদ পড়ে গেল তারা হয়তো ভাবছে না আমরাও হয়তো এর হতে পারতাম। সো সিলেকশন ফর টিম গেমস ইজ টাফ। যখন আমরা খেলার জন্য টিম সিলেক্ট করছি, স্কিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আর পারফরমেন্স। বাট ফিটনেস না থাকলে ইন দ্য ফার্স্ট প্লেস তো পারফর্ম করতে পারতো না। ডে ইন অ্যান্ড ডে আউট আমরা তো জাস্ট একটা সিজনের পারফরমেন্স দেখে নিই না, আমরা 2-3টে সিজন দেখি কেমন পারফর্ম করছে। আর ফিটনেস ইজ এ ভাইটাল কম্পোনেন্ট। ওর যদি ফিটনেস না থাকতো কি সারাদিন ব্যাট করতে পারতো? বাট অত কটা ওভার বল করতে পারতো যেটা বল করতে হয় উইকেটের জন্য, উইকেট পাওয়ার জন্য। সো দ্যাট ওটা আলাদা করে। ইয়েস, উই হ্যাভ ফিটনেস টেস্ট, বাট আর কেউ যদি ফিটনেস টেস্ট ফেল করে সে হয়তো তাকে স্কোয়াডে রাখা হবে না। আমাদের নমিনেটেড ফিটনেস টেস্ট আছে, বাট এরকম খুব রেয়ার হয় যে কেউ এই ফিটনেস টেস্টগুলো ফেল করে। ইউ ক্যান হয়তো রেয়ার ওকেশন যদি হয় তাকে একটা ওয়ার্নিং দেওয়া হয় যে সো উই হ্যাভ আ নাম্বার অফ টেস্ট, যে তোমার এই টেস্টটা পাস করতে হবে। বাট আই ডোন্ট থিঙ্ক এটা প্রবলেম হয়। আচ্ছা, একজন প্লেয়ারের ফিটনেস টেস্টে পাস করার জন্য ক্রাইটেরিয়া ঠিক কিরকম থাকে? সো টিপিক্যালি আমরা 5-6টা টেস্ট থাকে। একটা হচ্ছে ইয়ো টেস্ট, যেটা তোমার এরোবিক কম্পিটেন্সের টেস্ট হয়। একটা 20 মিটারের কোর্ট থাকে, একটা বিপ হয় রেগুলার ইন্টারভেলসে, তোমার লেভেলটা বাড়তে থাকে। ওটা লাউড স্পিকারে বলতে থাকে লেভেল, ফর এক্সাম্পল 11, 12, 12.5, 13, কোথায় গিয়ে অ্যাথলিটটা ফেল করে, মানে আর পৌঁছাতে পারে না 20 মিটারের শেষটা। একটা এরোবিক টেস্ট। আরেকটা আনএরোবিক টেস্ট থাকে, যেটা স্পিডের ওপর বেসড, মোবিলিটির ওপর টেস্ট থাকে, অ্যাজিলিটির টেস্ট থাকে। সো এই সব কটা টেস্টে একটা স্কোর দেওয়া হয়, আর টোটাল স্কোরের ওপর সে সব কটা স্কোর মিলে 1000 হতো, সবাইকে 750 পেতে হবে বা 700 পেতে হবে। সো দ্যাটস দ্য ওয়ে। ব্যাটারি, একটা টেস্ট ব্যাটারি থাকে যেগুলো ক্রস করতে হয়। এবার আমরা একটু এন্ডরফিনস সম্পর্কে জানতে চাইবো, কিভাবে শুরু হলো এন্ডরফিনস? আমি মোটামুটি 2004-5 থেকে ফিটনেসের অলমোস্ট টোটালি পা দিয়ে দিয়েছি, বাট আমার নিজের কোনো ফ্যাসিলিটি ছিল না। তো আমার বাইরে ফ্যাসিলিটি গিয়ে টিমদের ট্রেনিং করাতো, তো ইন্ডিভিজুয়ালের ট্রেনিং করাতো, কিছু ক্লাব বা ইনস্টিটিউশন সাথে যুক্ত ছিলাম। বাট বাইরে আমি যখন এই জিমগুলোতে যেতাম আমার মনে হতো যে ওখানে দমবন্ধ হয়ে যাবে। মানে আমি ভাবতাম যে কী করে এইসব জিমকে লোকেরা ট্রেন করতে পারে, আমার এত সাফোকেটিং লাগতো। তো ওই জন্য ভেবেছিলাম আমি যদি নিজে কোনোদিন জিম করি তো আই উইল হ্যাভ আ ডিজাইন কমপ্লিটলি ডিফারেন্ট, যেখানে ন্যাচারাল মুভমেন্ট, অ্যাথলেটিক মুভমেন্টকে বেশি স্ট্রেস দেওয়া যায়, আর মেশিন বেসড এক্সারসাইজেস কম থাকে। সো আমি যখন এন্ডরফিনস ফার্স্ট স্টার্ট করি আমি তখন আই বিলিভ যে আমার একটা ইউনিক ডিজাইন স্টাইল ছিল,
এবং ইউনিক প্রোটোকল ছিল। দ্যাট ইজ হাউ এন্ডরফিন স্টার্টেড অ্যাকচুয়ালি। আচ্ছা, এন্ডরফিনসের কথা যখন উঠলই, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অনেকে আছেন যারা হেভি মাসেল চান বা বডি তৈরি করতে চান, তারা শুধু সারাদিন প্রোটিনই খেয়ে যাচ্ছেন, আদার্স যে সমস্ত খাবার ধরুন ভাত রুটি এই সমস্ত কিছু খাই না, অ্যাভয়েড করেন। তো এটা কি অ্যাকচুয়ালি কারেক্ট ওয়ে হেভি মাসেল গেইন করার জন্য? নো, দিস ইজ নট ব্যালেন্স ইটিং। সো এর কোনো রেপারকাশনস থাকবেই, ইজ মাইন্ডলেস। হ্যাঁ, ইয়েস, তোমার যদি ইফ ইউ ওয়ান্ট টু পুট অন ওয়েট অ্যান্ড কিছু কিছু ইভেন্ট, কিছু স্পোর্টে বডি ওয়েট ম্যাটার করে, যাতে ওয়েট লিফটিংয়ে ম্যাটার করে, রাগবিতে ম্যাটার করে, পাওয়ার স্পোর্টসে ম্যাটার করে। সো ইউ হ্যাভ টু ইট এ লট অফ ক্যালোরিজ, প্রচুর ক্যালোরিজ খেতে হয়। বাট প্রচুর ক্যালোরি ইনটেক বাড়াতে হলে তোমার খালি প্রোটিন বাড়ালে হবে না, তোমার ইউ হ্যাভ টু ইট ইন দ্য সেম প্রপোর্শন। ফ্যাটসও বাড়াতে হবে, কার্বোহাইড্রেটস বাড়াতে হবে, যদি কার্বোহাইড্রেট অলরেডি বেশি না থাকে। বাট দ্য ব্যালেন্স হ্যাজ টু বি মেনটেন। ওই ব্যালেন্সটা মেনটেন করে তোমার ক্যালোরি বাড়াবে। এবার যারা বডি ওয়েট লস করতে চায়, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা শুধু ফল আর কফি খাচ্ছে, বাদ বাকি খাবারগুলো অ্যাভয়েড করছে। তো এটা কি অ্যাকচুয়ালি ঠিক? সেই স্পেসিফিক কেস আমি জানি না, বাট আমাদের শরীরের ভেজিটেবলসের দরকার। কার্বোহাইড্রেটস আসে ভেজিটেবল থেকে, স্টার্চ যেটা ভাত থেকে আসে বা রুটি থেকে ইজ নট সামথিং দ্যাট ইউর বডি নিডস। মানে ওটা আমরা খাই, কিন্তু বডির ওটা ছাড়া বডি ক্যান পারফর্ম, কোনো প্রবলেম হবে না। বাট প্রোটিন ছাড়া বডির প্রবলেম হবে, ফ্যাট ছাড়া বডির প্রবলেম হবে, শাকসবজি ছাড়া বডির প্রবলেম হবে। বাট কোনো রকম কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা গ্রেন তোমায় খেতে হবে। অ্যান্ড দ্যাট ওই গ্রেনটা জোয়ার থেকে আসতে পারে, বাজরা থেকে আসতে পারে। অনেক সময় আবার ডায়েটের ক্ষেত্রে আমরা হোয়াইট যে ফুডগুলো আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করি, এটা কি ঠিক? আই বিলিভ এভরিথিং ইন মডারেশন ইজ অল রাইট। বাট এর মধ্যে যদি 4টে আইটেমের মধ্যে যদি 2টো আইটেম তুমি গিভ আপ করতে পারো, তুমি যদি চিনি না খাও, you will have a far superior life. You will have মানে you can't even believe, তুমি যদি চিনি ছাড়া জীবন, মানে তোমার in every way তোমার বোনস শক্ত হবে, তোমার মাসেল কোয়ালিটি বেড়ে যাবে, স্কিন কোয়ালিটি ভালো হবে, তোমার ভিশন ইমপ্রুভ করবে, there is no doubt. So বাট আমরা পারি না। সো উই আর লিভিং আ কম্প্রোমাইজ লাইফ। বাট ইন্ডিয়াতে তো মিষ্টি ছাড়া চলেই না, আমাদের বার্থডের কেকটাও হয় মিষ্টি, কোনো ফেস্টিভ্যালে আমরা লোকের বাড়িতে গেলে আমরা তো এক প্যাকেট মিষ্টি নিয়েই যাই। আমরা মিষ্টি খেতে ভালোবাসি, বাট ইটস পয়জন। অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইজ পয়জন, আমরা জানি। ওই জন্য যদি না গিভ আপ করতে পারে, একটু কম খাও, মানে খাওয়া যেতে পারে দ্যাট উই আর জাস্ট সেইং মা ভালো লাগে বলে আমরা বলছি খাওয়া যেতে পারে। বাট ইয়েস, ইন দি আইডিয়াল, ইফ ইউ আস্কিং মি দি আইডিয়াল, যে খাওয়া উচিত কিনা, খাওয়া উচিত না। ঘি খাওয়া যেতে পারে, কি ইজ ফাইন, বাটার ফাইন, চিনিটা বাদ দিয়ে বাদবাকি সবকিছু খাওয়া যেতে পারে। আপনি তো বসে বসে কিলো আফটার মানে বোতল আফটার বোতল তো ঘি শেষ করবে না কেউ। সো দ্যাটস সো ইন নর্মাল অ্যামাউন্টস নাথিং ইজ সো হার্মফুল। একটা মানুষ সারাদিনে ক চামচ ঘি খেতে পারে? সি ইট অল ডিপেন্ডস অন তুমি বার্ন করছো কত, বা তোমার রিকোয়ারমেন্ট কত। ঘি ইজ ফিউল, রাইট? ঘি ইজ ফিউল। তোমার যত ফিউল লাগে তোমাকে সেইভাবে খেতে হবে। সো there's no like safe limit. It's not like alcohol, এত আউন্সে সেফ, এর ওপরই আনসেফ। তো একটা রেসলারও তো 4-5 চামচ ঘি খেয়ে হ্যান্ডেল করতে পারে, ডাইজেস্ট করে নিতে পারে। দি এন্ড অফ দ্য ডে আমার মুভমেন্ট কম, আমি কত ক্যালোরি বার্ন করছি, আমি সারাদিনে কত ক্যালোরি বার্ন করছি। আমি যদি এক্সেস ক্যালোরি খাই, ইট উইল বি স্টোরড অ্যাজ ফ্যাট, ইটস সিম্পল। বাট ইটস লাইক, আমি যদি 100 টাকা তোমায় দিই খরচা করে, আজকে তুমি আইদার 5টা জিনিস কিনতে পারো 20 টাকা দিয়ে, তুমি 10টা জিনিস কিনতে পারো 10 টাকা দিয়ে, বা তুমি 2টো জিনিস কিনতে পারো, একটা 70 টাকা দিয়ে, একটা 30 টাকা দিয়ে। সো ইটস লাইক দ্যাট। ক্যালোরি, তুমি এত ক্যালোরি তোমায় খেতে হবে। সো ইউ হ্যাভ টু ব্যালেন্স আউট দ্য ক্যালোরিজ। মানে আমি যদি ক্যালোরিটাকে প্রপার বার্ন করি, তারপর বাদবাকি আমি এক্স্যাক্টলি। বাট 5 ক্যালোরিজ এখান থেকে পাওয়া, 5 ক্যালোরিজ ওখান থেকে পাওয়া ইজ নট লাইক, ফর এক্সাম্পল লেট মি সে, এক পিস মাটনের হয়তো ইউ আর গেটিং 200 ক্যালোরিজ, হয়তো এত বড় পিস মাটনের 200 ক্যালোরি। একটা সফট ড্রিঙ্ক থেকে তুমি 200 ক্যালোরি পাচ্ছ, বাট দ্যাট ইজ নট দ্য সেম, বিকজ বডি উইল নট ট্রিট দ্য মাটন অ্যান্ড দ্য কোক ইন দ্য সেম ওয়ে। কোকে তো চিনিও আছে, এক্স্যাক্টলি, বাট 200 ক্যালোরি খাচ্ছে। বাট তোমার ওই চিনিটা বডিতে গিয়ে আর ওই মাংস থেকে যে প্রোটিনটা পাচ্ছ বা ফ্যাট পাচ্ছ, ইট বোথ উইল বি ট্রিটেড ডিফারেন্টলি।
and the effect will be different. তার মানে মাংসটা সেফ, মাংস is always safe. মাংস is always the safest. তার মানে মাটন খাওয়া যেতেই পারে। মাটনই খেতে হবে, চিকেন ইজ ভেরি আনসেফ। ও তার মানে সানডেতে হচ্ছে রবিবার দিন আমরা যে হচ্ছে আমাদের বাঙালিদের বাড়িতে হয় যে মাটন কষা, ওটা খাওয়া যেতেই পারে। মাটনটা কি দিয়ে রান্না করা হবে? তেলটা ওটার জায়গায় যদি আমরা ঘি ইউজ করি, সর্ষের তেল ইজ ফাইন। ঘি এন্ড সর্ষের তেল ভেরি গুড। আচ্ছা চিনি তো আমাদেরকে অ্যাভয়েড করতেই হবে, তো চিনির যেগুলো অল্টারনেটিভ, ধরুন গুড়, কিশমিশ বা খেজুর, সেগুলো কি আমরা খেতে পারি? না, ডোন্ট ফুল ইয়োরসেলফ। চিনি ইজ চিনি, এগুলো সব চিনি, দে অল সুগার। কম গিল্টি লাগে খেলতে, বাট এগুলো সব সুগার। মিষ্টিটা তাহলে আমাদের বাদ দিতেই হচ্ছে। অন আ সিরিয়াস সাইড, ওই টেস্টটা, মিষ্টির টেস্ট ইজ দ্য মোস্ট অ্যাডিকটিভ সাবস্টেন্স ইন দ্য হোল ওয়ার্ল্ড, সুগার। জাপানে একটা পরীক্ষা করা গেছিল, এবং জাপানেরা করে 3 বছর বয়স অবধি ওরা কোনো বেবিকে, বাচ্চাকে সুগারের টেস্টটা দেয় না, সুগার টেস্ট করতে দেয় না। তারপরে 3 বছরের পরে যখন ওদের চিনি দেওয়া হয়েছে বা ক্যান্ডি বা কিছু দেওয়া আছে, এত রিপালসিভ লাগে ওরা ফেলে দেয়। তো ওরা এরকম একটা টেস্টে একটা বাচ্চা যাকে চিনি কোনোদিন দেওয়া হয়নি, একটা ললিপপ দেখেছিল, ললিপপ থেকে খেতে চেয়েছিল। অবভিয়াসলি ললিপপ ব্রাইট কালার্স হয় দেখে অ্যাট্রাক্টেড হয়েছিল, বাচ্চা খেতে চায়। দ্য মিনিট ও ললিপপটা জিভে দিয়েছে, এত খারাপ লেগেছে, ফেলে দিয়েছে। এখনকার দিনে দেখা যায় যে টিনেজ বয়স থেকে বা তার একটু বড় বয়স থেকেই বিভিন্ন রকমের না ব্যথা দেখা দেয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। তো এই ব্যথাগুলো কি এক্সারসাইজের ফলে কিওর করা সম্ভব? 100% এর ব্যথাটা হচ্ছে বিকজ অফ ল্যাক অফ এক্সারসাইজ, ল্যাক অফ প্রপার এক্সারসাইজ। এখন আমাদের জয়েন্টে একটা প্রেসক্রাইব রেঞ্জ অফ মুভমেন্ট আছে। ওই রেঞ্জটা তো আমরা প্রেসক্রাইব করিনি, ফিজিওলজিস্টরা প্রেসক্রাইব করেছে। যেমন অ্যাঙ্কেলে 15 থেকে 22 ডিগ্রি মুভমেন্ট হওয়া উচিত, হাঁটতে প্রায় 15 ডিগ্রি মুভমেন্ট হওয়া উচিত, দৌড়ানোর জন্য 20 থেকে 22 ডিগ্রি মুভমেন্ট হওয়া উচিত। সেই মুভমেন্টটা যদি না পায়, ওটাকে আমরা বলি নারিশমেন্ট ফর দ্য জয়েন্ট। ওই মুভমেন্টটাই ওই জয়েন্টটাকে নারিশ করবে। ওই জয়েন্টটা যদি ওই মুভমেন্টটা না পায় বা রেস্ট্রিক্টেড থাকে, ওই জয়েন্টটা ক্ষয় হয়ে যাবে। সিমিলারলি হাঁটুর একটা মুভমেন্ট আছে, হাঁটু তো স্টেবল জয়েন্ট, হাঁটুতে বেশি মোবিলিটি হয় না। হিপের 120 থেকে 130 ডিগ্রি হিপ ফ্লেকশন হবে, পেছনে 40 থেকে 50 ডিগ্রি হিপ এক্সটেনশন হবে। এগুলো প্রেসক্রাইবড। এই মুভমেন্ট যদি বডি না পায়, তো বডি, আজকালকার বাচ্চারা এই মুভমেন্টগুলো পাচ্ছে না, স্বাভাবিক মুভমেন্ট এগুলো পাচ্ছে না। ওই জন্য আর্টিফিশিয়াল জায়গা নাই, আই অ্যাডমিট, অ্যান্ড এক্সারসাইজ রুম, জিম ইজ অ্যান আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট। বাট আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট গিয়ে এইগুলোকে শিখতে হবে, ইউজ করতে হবে। অলমোস্ট লাইক আ মক মুভমেন্ট। আমি গাছে উঠছি না, ওই জন্য জিমে গিয়ে দড়িতে ওঠো। যেমনি তুমি জানো মাঙ্কি বার, এগুলো কি, দে আর সিমুলেটিং ক্লাইম্বিং, ক্রলিং। এগুলো আমাদের স্বাভাবিক জীবনে বাচ্চারা পাচ্ছে না গ্রোয়িং আপ ইয়ার্সে। ওই জন্য ওগুলোকে সিমুলেট যদি না করা হয়, তোমার জয়েন্ট, এই যে ব্যথাগুলো হচ্ছে, এটা কি, আনহেলদি জয়েন্টস, আনহেলদি মাসলস। এগুলো গিয়ে জিমে গিয়ে ঠিক করতে হবে মুভমেন্ট দিয়ে। আবার সিমিলার মুভমেন্টগুলো তোমায় করতে হবে, যেগুলো তুমি রিয়েল লাইফে আগে পেতে হয়তো 100-200 বছর আগে, এখন পাচ্ছ না। তাহলে যাদের এই ধরনের ব্যথার সমস্যাগুলো রয়েছে, তারা যদি জিমে যায় এবং এক্সারসাইজ করে, এই ব্যথাগুলো তাহলে তাদের পক্ষে কিওর করা সম্ভব, তাই তো? 100%। আর যদি ইগনোর করা হয়, সেগুলো ক্রনিক ইস্যুস হয়ে যায় পরে গিয়ে, ক্রনিক মাস্কুলোস্কেলেটাল ইস্যুস। লাইক জাস্ট দেখো বাইরের জগতে শোল্ডার পেন, ব্যাক পেন, নি পেন, মানে ইটস র্যাম্পেন্ট। কোনো একটা অর্থোপেডিক ডিপার্টমেন্টে গিয়ে, হসপিটালে গিয়ে, you see the number of cases. আর নি রিপ্লেসমেন্ট এখন তো মানে ইটস বিকাম ফ্যাশনেবল। যাদের হাঁটুতে ব্যথা, হাঁটতে সমস্যা হয়, ডাক্তাররাই তো তাদেরকে বলে যে নি রিপ্লেসমেন্ট করার জন্য। And 80% of these are unnecessary. আলফ ন্যাকমসন বলে একটা খুব ডাউন অফ অর্থোপেডিক সার্জনস, সুইডিশ ডাক্তার ছিল। And he said, he's an orthopedic surgeon, he said 80% of all orthopedic surgeries are unnecessary. আর রিসেন্টলি কলকাতায়, আমি নাম অবভিয়াসলি নিতে পারবো না, আর খুব বিখ্যাত অর্থোপেডিক সার্জন আমার নি রিপ্লেসমেন্ট নিয়ে কথা হচ্ছিল। অ্যান্ড হি সেড, এগুলো সব বিজ্ঞাপন। হি ইউজ দ্য ওয়ার্ড, এগুলো সব বিজ্ঞাপন, এগুলো শুন, এগুলোর দিকে মন দিস না। আর ডাক্তাররা করেন নিজেদের জন্য প্রেসক্রাইব করেন, না ডাক্তাররা কি করবে?
আমি একটা সার্জারি শিখেছি, লাস্ট 20 ইয়ার্স থেকে আমি সার্জারি শিখেছি। আমি যদি প্র্যাকটিস না করতে পারি তো লাভটা কী? আমি যদি তোমার প্রেসক্রাইব না করে আমি কারোর ওপর প্র্যাকটিস করবো। আচ্ছা ধরুন এখন যাদের খুবই ক্রিটিক্যাল অবস্থা, হাঁটুতে প্রচন্ড পেন হয়, এক্সারসাইজের মাধ্যমে তাদেরকে কি কিওর করা সম্ভব? ওই জায়গায় চলে গেছে টু লেট। এমনি আমার 30 বছর আমার যখন হয়েছিল, ডাক্তার বলেছিল আমারও ডিজেনারেটিভ ডিজিজ, আমিও ক্রিপল হয়ে যাব, আমিও হাঁটতে পারবো না। সো ওই সময় যখন পেশেন্টেরা শোনায়, ইউ হ্যাভ টু ফাইট ব্যাক, ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি ফর ইউর ওন ডিজিজ। অনেকে বলে আমাদের তো কোনো নলেজ নেই, আমারও 20 বছর বয়সে কোনো নলেজ ছিল না, বাট একটা ইচ্ছা ছিল যে আমি ক্রিপল হব না। তো এই জিনিসগুলো না থাকলে উই উইল বিকাম মেডিকেল, পুরো যা বলে মেডিকেল স্লেভ, যা বলবে ডক্টর মেনে নেয়। ইয়েস, আমিও যা বলেছে ডক্টর আমিও মেনেছি, বাট আমি হেল্প করেছি ডক্টরকে আমাকে হেল্প করে। এবার আমি আপনাকে কতগুলো লাইন বলবো, সেগুলো ট্রুথ নাকি মিথ আপনাকে বলতে হবে। ফার্স্ট, শুধু কার্ডিও করলেই রোগা হওয়া যায়। বিগেস্ট মিথ, কার্ডিও করলে জীবনে রোগা হবে না। তো এটা হচ্ছে মিথ, মানে রোগা যদি কাউকে হতে হয় তো তার জন্য আর কি ওয়েট লিফটিং মাস্ট? নট ওয়েট লিফটিং মাস্ট, বাট দেখো একটা হচ্ছে কি উইদাউট ওয়েট লিফটিং তারা যদি রোগা হয়, দে বিকাম হোয়াট উই কল স্কিনি ফ্যাট। স্কিনি ফ্যাট ইজ আ ভেরি ব্যাড ফেনোমেনা, যেখানে তোমার ওয়েট কমে যায় বাট তুমি আগের চেয়ে বেশি ফ্যাট মানে তুমি যে টেনে ফ্যাটটা সেটা এখন আরও বেরিয়ে আসছে, বিকজ বডিতে আর মাসল নেই, তারা স্কিনি ফ্যাট হওয়াটা আরও বাজে। মানে স্কিনি ফ্যাট বিষয়টা কি? মানে খালি ওয়েটটা কমলো কিন্তু ফ্যাটটা রয়ে গেল। আমি যদি 10 কেজি ওজন লুজ করতে হয়, টিপিক্যালি হেলদি তুমি 6 কেজি তোমার ফ্যাট কমবে বা 7 কেজি ফ্যাট কমবে, 3 কেজি মাসল তোমার বেরিয়ে যাবে। মাসল হারানো ইজ এ ভেরি ব্যাড থিং কোনো বয়সে। একবার মাসল চলে গেলে রিকভার করা খুব টাফ, বাট বয়স বেশি হলে আরও ডিফিকাল্ট। আইডিয়ালি মাসল লুজ করা উচিত না, বাট রোগা হতে গেলে যেগুলো করতে হয় মাসল কমে যায়। কিন্তু ব্যাড মানে আনসাইন্টিফিক ভাবে যদি তুমি রোগা হও, তাহলে ইনস্টেড অফ 3 কেজি মাসল তোমার 7 কেজি মাসল কমবে আর 3 কেজি ফ্যাট কমবে। নাও দ্যাট কমপ্লিটলি চেঞ্জেস দ্য ইকুয়েশন। 10 কেজি হয়তো তুমি লুজ করে যাই, যারা ডায়েটিশিয়ানদের কাছে যায়, খাবার কম এই হাঁটে, তারাও 10 কিলো, আমি 10 কেজি ওজন লুজ করে যাবে। 10 কেজি কী লুজ করে যাও? 7 কেজি ফ্যাট লুজ করা, 7 কেজি মাসল লুজ করা মানে আকাশ পাতাল। অ্যান্ড দ্যাট এফেক্ট অন ইউর হেলথ ইজ হিউজ। যত তোমার মাসল কমবে তত তোমার ইনসুলিন ইনসেন্সিটিভ হবে। মাসল অ্যাড করতে হবে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর গুড হেলথ। অর্গানসগুলো ভালো কাজ করার জন্য, জয়েন্ট ভালো কাজ করার জন্য, ব্রেন ভালো কাজ করার জন্য। One of the biggest causes of somatic degeneration is loss of muscle. জিমে গিয়ে অনেক ওয়েট লিফটিং করতে পারা মানেই ভালো। Yes, true, cause yes, but রাইডার আছে অনেক বেশি। অ্যাজিউমিং তোমার ফর্ম পারফেক্ট, তোমার টেম্পো পারফেক্ট, তোমার টেকনিক পারফেক্ট, তোমার পশ্চার পারফেক্ট, যত ওয়েটের বেশি তুমি ওয়েট তুলবে তত ভালো। মেয়েদের পিরিয়ডস হলে এক্সারসাইজ করা যায় না? না, এরকম there is no physiological কোনো রুল নেই এটা। It's completely to do with individual sense of hygiene and comfort. But physiologically কোনো রুল, কোনো there is no contraindication যে পিরিয়ডের সময় তোমার হার্ডওয়ার্ক করা উচিত না। I know people who have competed in races. প্রোটিন শেক থেকে প্রোটিন পাওয়া যায়। Overhyped. Protein, the whey protein is a protein. তোমার বডি ডিফারেন্সিয়েট করতে পারে না কোনটা whey protein, কোনটা অ্যানিমাল প্রোটিন, কোনটা এগ প্রোটিন, বডি ডিফারেন্সিয়েট করতে পারে না। বাট আই এম জাস্ট ওয়ারিড ওই whey protein পাউডার মানে আর কি অ্যাডিকটিভস আছে, which I don't know. অনেক কিছু থাকে। There are many other things, lectin, soy lectin, I don't know, but there are some very dubious chemicals, preservatives. তার মানে এটা বেসিক্যালি কাইন্ড অফ হচ্ছে মিথ, ওটা ট্রুথের মধ্যে পড়ছে। No, the protein will work. ওর মধ্যে যদি ওয়ে থাকে, আই ডোন্ট নো, প্রোডাক্ট টু প্রোডাক্ট ডিফার করে, ওয়ে যদি থাকে ওয়েটা কাজ করবে, বাট দ্য সাইড এফেক্টস কিছু প্রোটিন পাউডার থাকতে পারে, নাও থাকতে পারে। বাট আই এম নট এ বিগ ফ্যান অফ প্রোটিন পাউডার। এমার্জেন্সি ছাড়া আই উইল নট রেকমেন্ড। হয়তো এমন জায়গায় গেলেও বা এমন সিচুয়েশনে পড়ে গেছো যেখানে খাদ্য পাওয়া ডিফিকাল্ট, তখন কিছু শর্ট টাইমের জন্য তুমি প্রোটিন নিতে পারো, বাট অন আ রেগুলার কন্টিনিউয়াস বেসিস I'm not sure it's such a good idea. এমন কোনো একটা মুভমেন্ট সাজেস্ট করুন
যেটা কম বয়সী থেকে বেশি বয়স্ক সকলেই সেই মুভমেন্টটা করতে পারবে? Squat. Squat is an extremely dynamic, extremely versatile exercise. এখন অনেক সময় দেখা যাচ্ছে যে জিমে জয়েন করেছে বা মর্নিং ওয়াকে যাওয়া স্টার্ট করেছে, কিন্তু কদিন যাওয়ার পরই আর সেই মোটিভেশনটা পাচ্ছে না, যেতে ভালো লাগছে না। তো যাদের এইরকম অবস্থা তাদেরকে মোটিভেট করার জন্য আপনি কি বলবেন? না, যদি কিছুদিন গিয়ে জিমে গিয়ে মোটিভেটেড হচ্ছে না, there must be something wrong in the gym. Right? Either the education processটা not adequate, ওদের বোঝানো হচ্ছে না, বা ওরা কোনো পারপাস পাচ্ছে না ওদের এক্সারসাইজে। সো একটা ওদের দোষ দেওয়া খুব ডিফিকাল্ট। তার মানে ওদের বোঝানো হয়নি কেন ওরা জিমে আসছে, অবজেক্টিভটা কী। ওরা কি জানে যে ওরা কালকের ভালো জীবন লিড করতে পারে, ওই জন্য ওরা জিমে যাচ্ছে। ফার্স্ট অফ অল আমি জিমে যাচ্ছি কেন, সেই জিনিসটা যদি ক্লিয়ার না হয় তো মোটিভেট পাবে না। সো ইফ আই আস্ক ইউ রাউন্ড, ওয়াই উইল ইউ গো টু এ জিম? তুমি জিমে যাবে যদি কেউ যেতে পারে তুমি, বা তুমি কেন যাবে না? তুমি কেন যাবে? আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, এটা আমার খুব বড় একটা সমস্যা। বাট 65 বছর 70 বছর বয়সে যখন তুমি বাথরুমে পড়ে যাবে, 80% লোকেরা পড়ে যায় এবং উঠতে পারে না। এখন যদি তুমি ঘুম থেকে, তোমার যদি কেউ বোঝায়, তুমি আজকে যদি 1 ঘন্টা আগে ওঠো, হয়তো 70 বছর বয়সে তোমার বিছানায় শয্যাশয়ী হতে হবে না। যখন তুমি বাথরুমে পড়ে যাবে এবং তুমি উঠতে পারবে না, আর তোমার হাড় ভেঙে গেলে আর ওটা ভালো হবে না। আর যদি তুমি বিছানায় শুয়ে থাকো, তোমার লাং প্রতিদিন 10% করে কমে যাবে ক্যাপাসিটি। বিকজ এটা তুমি ভাবছো আমার হবে না, আমার পাশের বাড়ি যে বন্ধুটা তার ঠাকুমার হয়েছে, আর তার আরেকজন বন্ধুর মামার হয়েছে, কিন্তু আমার হবে না। না না, সবার যখন হচ্ছে তার সবার মধ্যে তো আমিও পড়ি, তার মানে আমার হওয়ার চান্সটা রয়েছে। আমরা কখনো ভাবি না এটা আমার হবে। নি রিপ্লেসমেন্ট ওর হবে, হার্ট অ্যাটাক ওর হবে। যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের হরমোনগুলো খুব ভালোভাবে কাজ করে আর আমরা হ্যাপি ফিল করি। Yes, you do. Endorphins is a happy hormones. ট্রেনিং করার পরে তার এত ভালো সেন্স অফ ফুলফিলমেন্ট, ওয়েলবিং আসে কোথা থেকে? বিকজ অফ দ্য হ্যাপি হরমোনস। বাট ইউ হ্যাভ টু গিভ ইয়োরসেলফ আ চান্স না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।